নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে ইছাপুরে। আশা করছি আপনারাও যারা মানে একটু আমার মতো মফস্বল মানে এলাকায় রয়েছেন বা একটু গ্রামের দিকে রয়েছেন বা পাহাড়ি জায়গায় রয়েছেন, তারাও শীতে কাঁপছেন। যাই হোক, শীতটাকে তো ভালোই লাগে, আমরা সবাই এনজয় করি কম বেশি। শুধুমাত্র সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, এটাই যা। তা আগের ভিডিওটা আপনাদের আশা করছি খুবই ভালো লেগেছে। খুব ভালো ভালো কমেন্ট পেয়েছি বা পাচ্ছি। খুব ভালো লাগছে, আমার নিজেরও খুব ভালো লেগেছে যে আপনারা কেউ আমায় ভুলে যাননি, মনে রেখেছেন। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, ওখানে একজন ছোট্ট ভাই সে কমেন্ট করেছে, অনেক দিন বাদে কমেন্ট করেছে। এবার আমি লিখেছি যে ভাই, অনেক দিন বাদে তোমার কমেন্ট পেলাম। আমি না প্রতিনিয়ত কিন্তু ওই ভাইয়ের কথা ভাবতে থাকি। মানে কাউকে দেখতে না পেলেই না তার কথা মাথায় এসে যায় যে সত্যি এতদিন ধরে ভিডিও পোস্ট করছি, ওই ভাইকে বা ওই দিদিভাইকে তো আর দেখতে পাচ্ছি না। এরকম আমার মনের মধ্যে একটা চলতে থাকে। তাই মানে প্রতিনিয়ত বলি, অন্তত যোগাযোগ রাখার জন্য হলেও একটা ছোট্ট হলেও কমেন্ট করবেন। তো আজকের যে ঘটনাটি পাঠিয়েছে আমাকে আমার সেই বাঁকুড়ার ভাই। এবং এই ভাইকে আপনারা তো দীর্ঘদিন ধরে চেনেন, যার নাম গোপাল পাল। আর গোপালের একটা খুব ভালো দিক আছে জানেন, নিঃস্বার্থভাবে এই চ্যানেলটাকে সে ভালোবাসে এবং চ্যানেলটার পাশে এসে দাঁড়িয়েছে। আমি আগের দিন যে ভিডিওতে বলেছি যে আপনারা প্লিজ কোনো ঘটনা থাকলে পাঠাবেন, প্রত্যেকটা ভিডিওতেই বলি, ও কিন্তু তার তোয়াক্কা করে না। ওর কাছে কোনো ঘটনা এলেই কিন্তু ও সেটা সাথে সাথে কিন্তু আমাকে জানিয়ে দেয়। হ্যাঁ, তা সেই তারই বলা একটি অদ্ভুত ধরনের ঘটনা নিয়ে আজকের কিন্তু ভিডিওটা আমি সাজিয়েছি, বা আপনারা শুনে দেখুন কি মারাত্মক কিন্তু একটা ঘটনা আজকে বলতে চলেছি। আচ্ছা, তার আগে একটি কথা একটু বলে নিই। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, যার নাম হচ্ছে রুমা দাস, সে আমাকে বলেছে যে পারলে আপনি একটু আমার নামটা নেবেন। তা আমি আমার বন্ধু হিসেবেই বলছি যে রুমা, আপনার নামটা কিন্তু আমি নিলাম, রুমা দাস। তিনি শিলং থেকে বলেছেন আমাকে তার নামটা করতে, এবং তিনি এটাও জানিয়েছেন যে আপনারই বয়সী হয়তো আমি হব। তা সেই হিসাবেই সে আমার বন্ধুই হলো। তা অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি রুমা। খুব আগামী দিনগুলো খুব ভালো কাটুক, ভালো থাকো তুমি, সুস্থ থেকো, এটাই বলার। তা যাই হোক, আজকে তাহলে ঘটনার দিকে চলে যাই। গোপালকে এই ঘটনাটা অনেক দিন আগে বলেছিলেন পিন্টুদা বলে একজন। তাই পিন্টুদা পেশায় ছিলেন একজন, কি বলবো, বাস্তুবিদ বলতে পারি বা জ্যোতিষী বলতে পারি। তিনি হাতটার দেখতেন, মানুষের কুষ্টি যেটা বিচার করে, কুষ্টি বিচার সেটা করতেন, এবং অনেককে স্টোনও দিতেন। তা গোপালের সাথে পিন্টুদার কিভাবে পরিচয় হলো দেখুন। গোপাল, আমি অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে গোপাল একসময় দুর্গাপুরে কিন্তু প্রচুর কাজ করত। সে যেহেতু পেশায় একজন স্বর্ণশিল্পী, সেখানে প্রচুর কাজ করত। তা সেখানে ওই গোপালদের দোকানে উনি যেতেন, হয়তো স্টোন কিনতে যেতেন বা কোনো কিছু টুকটাক জিনিস বানাতে যেতেন। তো ওই পিন্টুদার সাথে ওইভাবেই কিন্তু গোপালের আলাপ। আজকের ঘটনা কিন্তু ওই পিন্টুদাই গোপালকে জানিয়েছে। তা সেই ঘটনাটাই বহুদিন আগেই জানিয়েছেন ওই দাদা। তা সেই ঘটনাটাই গোপাল আমাকে শেয়ার করেছে, সেটাই আজকে আমি আপনাদের সামনে বলছি। তো এই পিন্টুদা একজন কাকুর কথা বলেছেন, যার নাম হচ্ছে ব্যানার্জি কাকু। পিন্টুদার বাবার তিনি বন্ধু ছিলেন, তাই পিন্টুদা ওনাকে কাকু বলতেন। তা ওই ব্যানার্জি কাকু কিন্তু পিন্টুদার বহুদিনের ক্লায়েন্ট ছিলেন। ওনার ছেলের হাত দেখানো বা কোষ্ঠী বিচার, মেয়ের বা বাড়ির আত্মীয় স্বজনের বা পরিচিত জনের অনেকেরই কোষ্ঠী বিচার বা হাত দেখা, এগুলো কিন্তু পিন্টুদা করে দিতেন। তো এবার একটা দিন ওই ব্যানার্জি কাকু ওই পিন্টুদাকে বলেন যে আমি মনস্থির করেছি একটা জমি কিনবো দুর্গাপুর বেনাচিতিতে, এবং জায়গাটার নামটা গোপাল আমায় বলেছে, আমি বলছি না, খুব একটা পপুলার জায়গায়।
ভালো জায়গায় আমি জমি কিনবো বলে স্থির করেছি। তা তুমি বাবা একটু গিয়ে জায়গাটা একটু দেখে দিও তো, যে কেমন। হ্যাঁ, কারণ যেহেতু বললাম বাস্তু নিয়েও কাজ করতেন পিন্টুদা, তো বললো পিন্টুদা রাজি হয়ে গেছেন, ঠিক আছে দেখতে যাব। তো এবার পরদিন ওই গেছেন দুজনে মিলে ওই সেই জমিতে গেছেন। এবারে গোপালকে তিনি যেটা জানিয়েছেন, এটা আমিও কিন্তু শিখলাম বা জানলাম, এটা আমারও জানা ছিল না, যে জমিটা ভালো কিনা। হ্যাঁ, যে জমিটা উনি কিনবেন মনস্থির করেছেন সেটা ভালো কিনা, সেটা দেখার জন্য জানার জন্য একটা উপায়ের কথা তিনি গোপালকে জানিয়েছেন, অর্থাৎ পিন্টুদা গোপালকে জানিয়েছেন। সেটা হচ্ছে যিনি কিনছেন, ধরুন আমি জমিটা কিনছি, আমার কনুই মানে এইখান থেকে এই বুড়ো আঙুলের পরের যে এই আঙুলটা, এই আঙুল পর্যন্ত মাপ নিতে হবে। এবার সেই মাপ অনুযায়ী বাড়ির চতুর্দিকে মাটি খুঁড়ে নিতে হবে, সেই মাপটা ধরে একটা চৌকো গর্ত মতো করে নিতে হবে। অর্থাৎ যে মাটিটা, জমির যে মাটিটা, সেটা খুঁড়ে ওই হাতের মাপে ওরকম একটা গর্ত করে নিতে হবে। এবং যখন সূর্য উঠবে, মানে সূর্য থাকবে, সূর্য পুরো আলো দিচ্ছে, সেই সময় ওই গর্তগুলোতে যিনি জমিটা কিনছেন তাকে দিয়ে ওই গর্তগুলোতে জল দিয়ে দিতে হবে, ওই চৌকো গর্তগুলোতে। এবং তারপরে কিন্তু সূর্য অস্ত যখন যাওয়ার টাইম হবে বা সূর্য অস্তর আগে তাকে চলে আসতে হবে, তাদেরকে চলে আসতে হবে। এই হচ্ছে নিয়ম, পিন্টুদা গোপালকে বলেছিল। তা ওই ব্যানার্জি কাকুকে নিয়ে তো পিন্টুদা চলে গেছেন, গিয়ে ওই রকম হাত মেপে বলেছেন যে কাকু এইভাবে আপনি মাটিগুলো আপনিই তুলে ফেলুন, তুলে ফেলে ওই চারটে দিকে চারটে ওই চৌকো মতো জায়গাগুলো হলো ওগুলোয় জল ভরুন। এবার উনিও জল ঢেলেছেন, ঢেলে টেলে নিয়ে সূর্য মানে দিনের বেলায় যখন সূর্যের তেজ প্রখর আমরা বলতে পারি, সেই সময় ওই কাজটি করে তারপরে তো ওনারা চলে এসছেন। ব্যাস, এবার বলেছেন যে পরদিন গিয়ে দেখতে হবে। এবার পরদিন সকাল হতে না হতেই ব্যানার্জি কাকু পিন্টুদাকে ডাকছেন। তখন উনি তো বেরিয়ে এসছেন, হ্যাঁ বলুন কি ব্যাপার। তখন বলছে চলো, জল ঢেলে আসলাম, কালকে আজকে দেখতে হবে তো। তখন বলছে হ্যাঁ চলুন। এবারে ওখানে গেছে, জমিতে গেছে, গিয়ে ওনারা দেখছেন যে জলটা যেটা ওনারা ঢেলে এসছিলেন সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে, জলটা কমে গেছে, এবং তলাটা মানে ওই যে মাটিটা খুঁড়ে এসছিল চারদিকে চারটে কোনায়, সেটা একটু কাদা কাদা টাইপের হয়ে গেছে। তো কাদা কাদা মতো হয়ে গেছে। এবারে তখন ওই কাদা কাদা মতো ব্যাপারটা দেখে কিন্তু পিন্টুদা ওনাকে আশ্বস্ত করেন যে ব্যানার্জি কাকু আপনি কিন্তু এখানে অনায়াসেই কিন্তু বাড়িটা করতে পারেন, কোনো অসুবিধা নেই, জমিতে কোনো অসুবিধা নেই। তখন ঠিক আছে। এবার ব্যানার্জি কাকু যার নাম বলছি আর কি, ওনার তিন ছেলে, তিনজনেই কিন্তু প্রাইভেট কোম্পানিতেই চাকরি করেন, কিন্তু খুব ভালো কোম্পানিগুলোতে চাকরি করেন, যার জন্য বাড়িতে পয়সা কড়ির অভাব নয়। তা উনি তখন চিন্তাভাবনা করলেন যে ঠিক আছে আমি একেবারেই দোতলা বাড়ি করে ফেলবো। তা সেই যা ভাবা সেই মতো কাজ, দোতলা বাড়ি তৈরি হচ্ছে। এইবার দেখুন ঘটনাটা, দোতলা বাড়ি তৈরি হচ্ছে যখন, তখন একদিন আপনারা প্রত্যেকেই জানেন যখন ছাদ ঢালাই হয় তারপরে কিন্তু পুরো ছাদময় কিন্তু জল ধরিয়ে দেওয়া হয়, তা ওরকম জল বেঁধে রাখা যেটাকে বলে আর কি। তা ওরকম একজন লেবার উঠে ছাদে ওই জলটাকে বাঁধছিল, হঠাৎ করে সেই লেবারটি ওপর থেকে পুরো নিচে শটান পড়ে যায়। এবার পড়ে গিয়ে অটোমেটিক্যালি তার সে প্রচণ্ড চোট পায়, তার মাথা ফাথা ফেটে যায়, এই সমস্ত, তাকে নিয়ে তো হসপিটাল শুরু হয়ে যায়, হসপিটালে দৌড়াদৌড়ি। তারপরে যখন সে একটুখানি ঠিকঠাক মতো হয় তখন ওই ব্যানার্জি কাকু যিনি আর কি, উনি গিয়ে জিজ্ঞাসা করেন যে তুমি ওপর থেকে কি করে পড়ে গেলে। তখন উনি ওই ছেলেটি বলে যে আমি তো ওপরে তো জল বাঁধছিলাম। তখন ওই কাকু বলেন তোমার কি পা স্লিপ করে গেছিল। তখন বলছে যে না আমার কোনো পা স্লিপ করেনি, আমি ঠিক বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে আমার পা স্লিপ করেনি, আমার মনে হচ্ছে কেউ যেন ওপর থেকে ধাক্কা মেরে আমায় দিয়েছে, তাই আমি নিচে আছড়ে পড়েছিলাম। তখন ব্যানার্জি কাকু ভাবেন কি যে না না এটা ভুল হচ্ছে, মানে উনি ব্যাপারটাকে কোনো গুরুত্ব দেন না। উনি বলেন না না বাবা তুমি কিন্তু পা পিছলেই পড়ে গেছো, কেউ তোমাকে ধাক্কা মারেনি।
তখন ব্যাস ওই ব্যাপারটা ওখানেই মিটে যায়। উনি আর ব্যাপারটা নিয়ে অত মাথাও ঘামাননি, ভ্রুক্ষেপও করেননি। তো যাই হোক, বাড়ি তো তৈরি হয়ে যায়। এরপর গৃহপ্রবেশের দিন এসে পড়ে। গৃহপ্রবেশও খুব সুন্দরভাবে গৃহপ্রবেশ উনি করবেন, এত সুন্দর বাড়ি করেছেন দোতলা। তারপরে গৃহপ্রবেশের দিন লোকজন আসা যাওয়া এই সমস্ত শুরু টুরু হয়েছে। তা পিন্টু দা যিনি, ওনার কিন্তু সপরিবারে ওই ব্যানার্জি কাকুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। তা উনি কিন্তু ওই বাড়িতে যখন নিমন্ত্রণ রক্ষা করতে যান, তখন কিন্তু গোপালকে পরে বলেছে যে, গোপাল, আমি ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করলাম, আমার পরিবারের সবাই তো সেদিন উপস্থিত হয়েছিল, খাওয়া দাওয়া করলাম সুন্দরভাবে, কিন্তু তুমি বিশ্বাস করবে না, আমার মনে হচ্ছে কীরকম একটা দমটা যেন ভেতর থেকে বন্ধ হয়ে আসছে। কীরকম যে আমার লাগছে আমি বলে বোঝাতে পারবো না, খালি আমার দম বন্ধ হয়ে যাওয়া বা শ্বাসকষ্টজনিত সমস্যা যেটা বলি আমরা, সেরকম আমার মনে হচ্ছে। কিন্তু আমি তখন চিন্তা করছি যে না, আমি যখন বাড়ির বাস্তু বিচার করে গেছি এখানে জমিতে, তখন তো একদমই বাড়িটা ঠিকঠাক ছিল, এটা তো হওয়ার কথা নয়, কেন এরকম হচ্ছে? এই সব কথা উনি চিন্তাভাবনা করেছেন, কিন্তু উনি বাড়ির কাউকে বা ব্যানার্জি কাকুকে কিচ্ছু বলেননি। উনি কিন্তু ওনার মতো বাড়ি চলে এসছেন। এরপর উনি গোপালকে বলেন যে, দেখো গোপাল, আমরা সাধারণত যারা জমি টমি এরকম পরীক্ষা করে দেখি যে জমিটা ভালো কিনা বাড়ি করার জন্য, তারা একটা জিনিস দেখি, ওই যে হাত মেপে, যেটা বললাম এই যে কনুই থেকে এই বুড়ো আঙুল, এরপরে এই আঙুলটার কথা বলছি, এই আঙুল পর্যন্ত মাপ নিয়ে যে চতুর্দিকে চৌকো করে মাটি খুঁড়ে তার মধ্যে যে জলটা ভরে দিয়ে আসি, এবং পরদিন গিয়ে দেখি যে কি হলো সেই জলটা, কি পজিশন, তখন যদি দেখি যে জলটা একদম মানে কাদা কাদা হয়ে রয়েছে, তাহলে কিন্তু বাড়ি করতে কোনো সমস্যা নেই, আমরা বলে দিই আমাদের ক্লায়েন্টকে। কিন্তু যদি এমন হয় যে জলের কোনো চিহ্ন মাত্র নেই, মাটি পুরো ফেটে হাঁ হয়ে গেছে, তখন কিন্তু আমরা বলি যে এখানে কিন্তু বাড়ি করবেন না, সমস্যা আছে। বা হয়তো এই চার কোনায় মাটি খুঁড়তে গিয়ে কোথাও থেকে কোনো মানুষের হাড়ের মতো কোনো একটা জিনিস পাওয়া গেল, বা কোনো পশুর হাড়ের কোনো অংশ পাওয়া গেল, তখনও আমরা কিন্তু সেই জমিটাকে মানে শুদ্ধ জমি বলে বিবেচনা করি না, বা আমরা ক্লায়েন্টকে সেটা জানিয়ে দিই। কিন্তু সেদিনকে ওই খাওয়া দাওয়ার পরে যে দম বন্ধ করা পরিস্থিতি, সেটা কেন হচ্ছে এটা নিয়েই তিনি কিন্তু ভেবে ভেবে অস্থির হয়ে গিয়েছিলেন। যাই হোক, পরদিন ভোরবেলায় আচমকা একটা টেলিফোন আসে, এবং টেলিফোনটি করেন কিন্তু ব্যানার্জি কাকুর স্ত্রী মানে কাকিমা। ফোন করে বলেন যে, পিন্টু, এদিকে তো বিরাট একটা বিপদ হয়ে গেছে। তখন তো উনি অবাক হয়ে যান, তখন বলছে যে, কি বিপদ হয়েছে কাকিমা? বলছে, তোমার কাকুর কালকে রাত্রে হার্ট অ্যাটাক হয়েছে, এখন উনি মিশন হসপিটালে ভর্তি রয়েছেন। তো এটা তো শুনে পিন্টুদা তো অবাক হয়ে যান, বলে, আমরা কাল আমি গেলাম, আমরা সপরিবার গেলাম, গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম, তখনই তো কিছু, তখন তো বুঝিনি। তখন ওই কাকিমা বলে যে, না, মাঝরাত্রে হঠাৎ করে ওনার এরকম অ্যাটাক এসছে, ওনাকে তো মিশন হসপিটালে ভর্তি করেছি আমরা। তা উনি বলেন যে ঠিক আছে, আমি যাব। তারপরে তো কাকু যাই হোক একটু সুস্থ হওয়াতে তারপরে কিন্তু ওই কাকুর সাথে দেখা করতে পিন্টুদা ওখানে যান। তখন ওই ব্যানার্জি কাকু বলে যিনি আছেন আর কি, উনি বলেন যে, কি বলবো বলো পিন্টু, নেমন্তন্ন বাড়িতে তো আমরা অনেকই, আমি খেয়েছি বা খাইও, আর এমনও কিছু খেয়ে ফেলিনি, কি জানি বুঝতে পারছি না, তাহলে কি খাওয়াটা বেশি হয়ে গেল, পুরো গায়ে ঘাম টাম হয়ে গেছে, তারপরে তো বুকে অসহ্য যন্ত্রণা, তখন তো ওরা আমাকে হসপিটালে নিয়ে গেছে, এরকম একটা হয়ে গেল হঠাৎ করে। তাই এইসব কথা টথা বলে নিয়ে তারপরে তো ব্যাপারটা ওখানেই মিটে গেছে, কাকু মোটামুটি সুস্থ হয়ে ফিরে এসছেন। এরপরে একটা জিনিস কিন্তু শুরু হয়। জিনিসটা কি শুরু হয়? আস্তে আস্তে যে গৃহপ্রবেশের দিন যে তুলসী গাছ লাগানো হয়েছিল, সেই তুলসী বা তুলসী যাই বলুন না কেন, সেই গাছটি হঠাৎ করে ওরা পরদিন দেখছে কিন্তু পুরো শুকিয়ে গেছে, অথচ তাকে কিন্তু জল দেওয়া, সব কিছু করা, সব ঠিকঠাক হয়েছে, বাড়িতে হঠাৎ করেই তুলসী গাছটা শুকিয়ে গেল। এরপরে ব্যানার্জি কাকু যেরকম পরে আর কি জানিয়েছেন পিন্টুদাকে, সেটা হচ্ছে যে বাড়িতে যে কোনো সবজির গাছ, প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই দেখবেন দু চারটে ফুল গাছ, সবজি গাছ। আমার যেমন প্রচুর কিন্তু ফুল গাছের নেশা, আমার ছাদে প্রচুর ফুল গাছ আছে, আমি ভালোবাসি।
তা এরকম সবজি গাছ ওনাদের ভালোবাসেন, ওনারা সবজি গাছ 2-4টে লাগিয়েছেন। বললো লাগাবার পরদিনই কীরকম ঝিমিয়ে যাচ্ছে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কোনো গাছ হতে চাইছে না। এটা একটা দিক গেল। তারপরে বাড়িতে মনে করুন সবজি, সেটা কাঁচাই হোক বা রান্না করাই হোক, অদ্ভুতভাবে সেটা কিছুক্ষণ বাদেই কিন্তু পচে যেত। হ্যাঁ, হয়তো রান্না করে রেখেছে, কিছুক্ষণ বাদে সবজিটা পচে যেত, বা সবজিটা এনে রেখেছে, কিছুক্ষণ বাদে পচা বেরোতো, এরকম। মানে ওনারা নাজেহাল হয়ে উঠেছিলেন। ফ্রিজের মধ্যে কোনো মিষ্টি এনে রেখেছে বা মাছ মাংস কিছু রয়েছে, অদ্ভুতভাবে পচে যেত। এবার কাকু কাকিমাকে বলতেন যে কি তোমরা কি ফ্রিজটা ঠিকঠাক মতো চালাচ্ছ না নাকি, এরকমভাবে পচে যায় কি করে ফ্রিজের মধ্যে মাছ মাংস? তা কাকিমা বলতেন নতুন বাড়ি করে এসছি, ফ্রিজও আমাদের নতুন, কি করে এটা পচে যাচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। তারপরে মনে করুন নতুনই তো বাড়ি করে ওনারা এসেছেন, কিন্তু তারপরেই কিন্তু হঠাৎ হঠাৎ করে ইলেকট্রিক বাল্বগুলো, যেগুলো আমরা বাল্ব বা যাই বলি, টিউব বলি, সেগুলো না দুমদাম করে কিন্তু নষ্ট হয়ে যেতে থাকে। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এরপরে ওনারা ফিল করতেন যে বাড়িতে যখন রাত্রে সবাই শুয়ে পড়ে, তারপরে সারা মানে রাত্রি জুড়ে দুমদাম দুমদাম করে বাড়িতে আওয়াজ হতো। কিসের আওয়াজ কেউ বুঝতে পারতো না। এমনকি এ ঘরে ও ঘরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, এটা পরিষ্কার কিন্তু কাকিমাও বুঝতে পারতেন। এবং কাকিমার এই জায়গায় বলে রাখি, 2 বৌমা ছিলেন। এই বৌমা ছেলে বৌমা দুজন, মানে 2জন ছেলের বিয়ে হয়েছিল, 3 ছেলে বলেছিলেন, তার মধ্যে 2 ছেলের বিয়ে হয়ে 2 বৌমা ছিলেন। তো এনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারতেন যে যেন এ ঘর থেকে শট করে ও ঘরে কেউ চলে গেল, এরকম কিন্তু আরম্ভ হয়ে গিয়েছিল। যত দিন এগোতে থাকে আস্তে আস্তে কিন্তু অত্যাচারটা বাড়ছিল। এরম করতে করতে একদিন রাত্রিবেলা কাকিমা, ওই মানে ব্যানার্জি কাকুর স্ত্রী, উনি বাথরুমে যাবেন, টয়লেটে, তা ওনার উঠেছেন, উনি উঠে বাথরুমে গেছেন। এবার বাথরুম করে যখন বেরিয়ে ঘরের দিকে যাবেন, হঠাৎ করে দেখছেন যে সোফায় একজন ভদ্রমহিলা ঠিক এরকমভাবে মাথায় হাত দিয়ে এরকমভাবে বসে আছে। তা উনি এটা দেখে ভাবছেন যে তাহলে কি বৌমারা কেউ নিচে এসে এরমভাবে বসে আছে। এবার তারপরে উনি অবাক হচ্ছেন যে বৌমারা তো দুজনই ওপরে থাকে, ওপরে তাদের সমস্ত ব্যবস্থা, তাহলে এখানে এই সোফায় কে বসে আছে, কে এই নারী মূর্তি? তখন উনি কিছুটা দূর থেকে উনি বলছেন সমানে, বৌমা, ও বৌমা, ও বৌমা, শুনছো, ও বৌমা। কিন্তু এইরমভাবে যে বসে আছে তার মুখটা উনি দেখতে পাচ্ছেন না, যেহেতু মুখটা নিচের দিকে। এইরম ডাকতে ডাকতেই এক পলকের জন্য নিচের দিকে তাকিয়ে যেই মুখটা তুলেছেন, দেখছে সোফায় কিন্তু কেউ বসে নেই। এই কথাটা উনি যখন ব্যানার্জি কাকুকে এসে বলেন, ব্যানার্জি কাকু তখন খুব ধমক দেন, দেখ তুমি ভুল দেখেছো, কি দেখেছো এই সমস্ত বলছো। বলে আমি মিথ্যে কথা বলছি না, এতক্ষণ ধরে আমি দেখছি একজনকে, আমি মিথ্যে কথা বলবো? এরপর তো বৌমারাও পরিষ্কার বোঝা শুরু করে এ ঘর ও ঘরে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, সারা বাড়িতে কেউ যেন এদিক থেকে ওদিক চলে বেড়াচ্ছে। এইরকম করতে করতে একদিন একজন বৌমা বসে বসে চুল আঁচড়াচ্ছেন। চুল আঁচড়িয়ে, জানেনই নিশ্চয়ই মেয়েরা চুল টুল চানের পর আঁচড়ে সুন্দর করে সিঁদুর টিঁদুর পরেন, তা চুল আঁচড়াচ্ছে। আঁচড়াতে হঠাৎ করে সিঁদুরও তখন পরা হয়ে গেছে, হঠাৎ করে পেছন থেকে সজোরে কেউ চুলটা ধরে ঝাঁকিয়ে দেয়। হ্যাঁ, তো এরকম যখন দিনের পর দিন চলছে, ওনার স্ত্রী বলেছে ব্যানার্জি কাকু, তাও উনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু এবার যখন বৌমারাও বলা আরম্ভ করেছেন, তখন উনি কিন্তু পুনরায় কিন্তু পিন্টুদার কাছে গিয়ে সমস্তটুকু জানান। এবার তো ব্যানার্জি কাকু তো বললাম যেটা পিন্টুদার কাছে এসে এই সমস্ত বিষয় জানায়, তখন পিন্টুদা শুনে বলে যে আপনি যান, আমি এর মধ্যে একদিন আপনার বাড়িতে যাব, গিয়ে আমার যা করার করব। এইবারে উনি তো ওখানে যান, মানে ব্যানার্জি কাকুর বাড়িতে যান, গিয়ে নিয়ে ওনাদের যে প্রক্রিয়াগুলো আছে, বিভিন্ন ছক টক কেটে উনি দেখতে থাকেন। এবার উনি তো হায় করছেন ব্যানার্জি কাকু যে আমার তো বাড়ি হয়ে গেছে, এখন আমি কি করব, আমি তো খুব বিপদে পড়ে গেলাম। তখন উনি বলেন আপনি চিন্তাভাবনা করবেন না, আমি দেখছি কি করা যায়। এবারে পিন্টুদা বলেন যে আপনার এই জমিতে আগে ছিল না, যখন আমি জমিটা পরীক্ষা করেছিলাম তখন কিন্তু ছিল না, কিন্তু পরবর্তীতে কোনো হাড়ের টুকরো টুকরো কেউ কিছু পুঁতে দিয়েছে, এবং এমন জিনিসই পুঁতে দিয়েছে যাতে এখন আপনার বাড়িটা হয়ে গেছে ভূতের ডেরা।
ভাবুন খালি একবার। তখন কি হবে, কি করা যায়? তখন উনি বলেন যে ঠিক আছে, আমি আমি ইয়ে করছি, মানে ছকটক কাটছি, কেটে টেটে নিয়ে আমি পরীক্ষা করে দেখছি। তখন উনি পরীক্ষা করা, মানে ওনাদের যেরকম মানে দৃষ্টিকোণ বা দৃষ্টি দ্বারা যেটা আর কি ওনাদের কি বলবো, ওনাদের যে সাধনা বা অন্তর্দৃষ্টি যাই বলুন না কেন, তার দ্বারা উনি বুঝতে পারেন বাড়িতে যে তুলসী তলা আছে তার নিচে কিন্তু ওই বস্তুটি বা ওই হাড় বা বলুন যাই বলুন সেটা কিন্তু প্রথিত আছে। তখন উনি ওই ব্যানার্জি দাকে বলেন, মানে পিন্টুদা ব্যানার্জি কাকুকে বলেন যে আপনি এক কাজ করুন, ওই তুলসী তলার মাটি খুঁড়ুন, খুঁড়ে যদি ওই রকম হাড় মতো কিছু পেলেন তো ঠিক আছে। তখন এবার তো ব্যানার্জি কাকু ভয় পেয়ে গেছে, বলছে যে আমার তো বাড়িটারি করা হয়ে গেছে, আর কি খোঁড়াখুড়ি করবো। বলে না না, আপনি চিন্তা করবেন না, আমি যেখানটা বলবো আপনি সেখানটা খুললেই পাবেন। তো যাই হোক, সেই তুলসী তলার মাটি তুলে আপনি ফেলুন, ফেলে যদি তার মধ্যে পেলেন ভালো, না হলে বেশ কিছুটা মাটি কুপিয়ে ওর তলায় ওই মাটিটুকু নিয়ে বাইরে ফেলে আসতে হবে, আর কিছু উপায় নেই। তখন উনি বলেন যে ঠিক আছে আমি তাই করছি। তখন উনি বলেন, পিন্টুদা বলেন যে কাকু আপনার কি কোনো শত্রু আছে? বলছে না, আমি তো এই পাড়ায় নতুন এসছি বাড়ি করে, আমার কে শত্রু থাকবে। তারপরেই বলেন যে তবে কি জানো তো পিন্টু, আমার বাড়ির পরের বাড়িটায় যে যারা রয়েছে সেই ভদ্রলোকের ইচ্ছে ছিল এই জমিটা কেনার। হ্যাঁ, তা এবার এইটা নিয়েই কিন্তু একটু আমাদের মধ্যে রেষারেষি চলছিল, কিন্তু পরবর্তী সময় যেহেতু আমি টাকাটা বেশি দিই তাই জন্য জমিটা আমি পাই। তখন তো পিন্টুদা সবই বুঝতে পেরেই গেছেন যে একটা ঈর্ষার কারণেই এই কাণ্ডটা উনি ঘটিয়েছেন। কারণ পিন্টুদা যখন ওই বাস্তু দেখে শুনে গেছে তখন কিন্তু কোনো সমস্যা ছিল না, তারপরে ওই বাড়িটা করার আগে পরে উনি কিন্তু এই কাজটি করে দিয়ে গেছিলেন। তা যাই হোক, তখন ওই তুলসী তলার তুলে একটা খুলি এবং হাড়ের অংশ পাওয়া যায়, এবং সেটিকে পরবর্তী দিনে ওই ব্যারেজের জলে আর কি ওখানে ফেলে দেওয়া হয়। এবং তারপর থেকে কিন্তু গোপালকে যেটা পিন্টুদা জানিয়েছে যে তারপর থেকে কিন্তু ওনারা ভালো আছেন এবং ওই বাড়িতেই কিন্তু এখনো পর্যন্ত বসবাস করছেন। তাহলে ভাবুন বন্ধুরা, যে মানুষ ঈর্ষার বশবর্তী হয়ে কত কাণ্ডই না ঘটায়। আমি যে চুলের ঘটনাটা বলেছিলাম, একটা চুলের গল্প বা ঘটনা যাই বলুন না কেন, তাতেও কিন্তু আমরা দেখেছিলাম যে ঈর্ষার বশবর্তী হয়ে এই সমস্ত কর্মকাণ্ড ওই মহিলা ঘটিয়েছিলেন। এখানেও কিন্তু তাই, যে ঈর্ষার বশবর্তী হয়ে যে মানুষের ক্ষতি করে দেওয়া, এগুলো আজকাল খুব কমন ব্যাপার হয়ে গেছে। এবার বলি, আজকে আপনারা আমায় একটা অন্য জায়গায় বসে বসে ভিডিও করতে দেখছেন, কারণ সেই যে শ্রীরামচন্দ্র অকাল দুর্গাপুজো শুরু করেছিলেন, হ্যাঁ সেই রকম অকাল হচ্ছে 25শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি ইছাপুরে এসে হাজির হয়েছে। বুঝতে পারলেন তো? মানে গানে গানে জেরবার হয়ে যাচ্ছি, এক একটা লম্বা মানুষের মাথা ছাড়িয়ে এক একটা বক্স বাজছে, তাতে যা গান বাজছে না, বুকের মধ্যে এসে না ধাম ধাম করে লাগছে। বুঝতে পারলেন? তাই ঘর দুয়ার বাদ দিয়ে এখন আমি ডাইনিংয়ে বসে বসে আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুরা, প্রতিদিন যে কথাটা বলি, হ্যাঁ আপনারা হয়তো বিরক্ত হন আমার ওপর, কিন্তু কিছু করার নেই। আপনারা যারা আমার পাশে আছেন, প্রথম দিন থেকে আছেন, চেষ্টা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে ভিডিওগুলো একটু পৌঁছে দেওয়ার জন্য, বা একটু শেয়ার করে দেবেন। আর যারা নতুন আমাকে শুনছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় দিয়ে আমাকে শোনার জন্য। অবশ্যই পারলে যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই বেল আইকনে অলটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কিন্তু আমি কোনো ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনাদের জীবনে বা কারো মুখ থেকে শোনা কোনো যদি ঘটনা থাকে তাহলে একটু শেয়ার করবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানি না এর পরের ভিডিওটা কি করে করব, এত যা গান বাজছে সে আর বলার নয়। আর তাহলে দেখা হচ্ছে কি বলবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।